নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো রক্তচাপ বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শুনানি চলছিল, ইডির আইনজীবীরাও ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশেই তার সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন। ৫,৫০০ পাতার জমা দিয়েছেন, তাতে নথি সবকিছু আছে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ইডির উদ্দেশ্যে প্রশ্নই করেছেন যে এত নথি, তার মানে তো বিপুল টাকার ব্যাপার। তা এই টাকা পয়সা সম্পত্তি ২০১৪ সালের পর থেকেই হয়েছে। আর পশ্চিমবঙ্গ যে ঘটনা নিয়ে উত্তাল, সেই নিয়োগ দুর্নীতিও কিন্তু শুরু হয়েছে ২০১৪ সময় থেকে। তাহলে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রভূত সম্পদ বৃদ্ধির কি কোনো যোগাযোগ আছে? প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। ইডি বলেছে তারা সবকিছু খতিয়ে দেখছে, কোনো কিছু গোপন থাকবে না। ১৪ই ডিসেম্বর মুখবন্ধ খামে তারা ওই তাদের যে ফাইন্ডিংস সেটা আদালতে জমা দেবেন। অর্থাৎ ৫,৫০০ পাতার যে নথি জমা দিয়েছিলেন অভিষেক, সেগুলো ক্রস এক্সামিনেশন ইডি করেছে বা করছে। সেখান থেকে যে তারা ফাইন্ডিংস পেয়েছে, সেই ফাইন্ডিংসগুলো মুখবন্ধ খামে জমা দেবেন এজলাসে। দেখুন, অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কি বক্তব্য ছিল? যে মাননীয় বিচারপতিদের বা হাইকোর্টের মনিটরিংয়ের তদন্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু তদন্ত কিভাবে তদন্তকারী সংস্থা করবে সেটাও নির্দেশ দিয়ে দিচ্ছেন বিচারপতি। মিথিলেশ কুমার মিশ্র, যাকে আদালত সরিয়ে দিয়েছিল তদন্ত করা থেকে, যখন লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে কিছু কম্পিউটারে ফাইল ডাউনলোড হওয়া নিয়ে বিতর্ক চরমে উঠেছিল, লালবাজারে অভিযোগ হয়েছিল, সে এক চরম নাটকীয় ব্যাপার। তারপরে মিথিলেশ কুমার মিশ্রকে আবার রিইনস্টেট করেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। ইডির কর্তারা বলেছেন যে মিথিলেশ কুমার মিশ্র অত্যন্ত দক্ষ একজন অফিসার। কোনো কারণে তিনি হয়তো মানসিক উদ্বেগের মধ্যে ছিলেন, পারিবারিক কারণে, সেই জন্য তার একটা গ্রস মিস্টেক হয়ে গেছে। ইডির তরফ থেকে দাবি করা হয়েছে তার আনব্লেমিশড ক্রেডেনশিয়াল আছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ইডির শীর্ষ কর্তাদের কাছ থেকে ব্যাখ্যা শুনে মিথিলেশ কুমার মিশ্রকে আবার রিইনস্টেট করেছিলেন তদন্তকারী দলে। সেটা নিয়ে অভিষেক প্রশ্ন করেছিলেন, মানে তারা আইনজীবীরা। কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে মনিটরিংয়ে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের ব্যাপারে কোনো রকম নাক গলাতে চায়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ইডিকে যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ তারা দিতে পারবেন, নিজের মতো করে দেবেন, কারণ তারা চাইছেন যে দ্রুত এই অত্যন্ত স্পর্শকাতর বিষয়টার মীমাংসা হোক। তাই সুপ্রিম কোর্ট খুব সঙ্গত কারণেই এই বিষয়ের মধ্যে ঢুকতে চায়নি। একবার দেখুন, যিনি পকেটে হাত দিয়ে দাবি করেন এক পয়সার কিছু প্রমাণ করতে পারলে তিনি অমুক অমুক করবেন, তিনি দেখুন বিভিন্ন আদালতে ঘুরছেন কিরকম ভাবে। কখনো রক্ষা কবচ চেয়ে, কখনো আদালতের কোনো নির্দেশকে খারিজ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার সিঙ্গেল বেঞ্চ, আবার ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট। যত পারা যায় কাল বিলম্ব করা, যত পাওয়া যায় সময় কেনা। আসলে ছোটবাবুর ছকটা খুব পরিষ্কার। যদি তালে গোলে লোকসভা নির্বাচন পর্যন্ত এই তদন্তের অগ্রগতিকে ঠেকিয়ে রাখা যায়, মানে চলছে চলছে তদন্ত গয়েং গচ্ছভাবে, যেন জোর না বাড়ে, গতি না বাড়ে, তাহলে লোকসভা নির্বাচনের পর যদি কেন্দ্রে কোনো জগাখিচুড়ি সরকার হয়, সেই সরকারের নিয়ন্ত্রক যদি তৃণমূল কংগ্রেস হয়, তাহলে এইসব তদন্ত বিষবাও চলে চলে যাবে। এটা ছোটবাবুর ধারণা। সেই জন্য নামি দামি আইনজীবী নিয়োগ করে তিনি সময় কিনতে চাইছেন। কিছু হলেই চলে যাচ্ছেন কোর্টে, আর প্যান্টের পকেটে হাত দিয়ে বলছেন আমি সততার মূর্ত প্রতীক।
তাহলে কন্ট্রাডিকশনটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে। পশ্চিমবঙ্গের মানুষকে না এই ব্যানার্জি পরিবার খুব বোকা ভাবে, বা ভাবে সবাই ঘাসে মুখ দিয়ে চলে, আর তারা হচ্ছেন একেবারে কি বলবো, তাদের সততা অনুকরণীয়। মানে এক্সাম্পল, এক একজন সততার এক্সাম্পল, এটা তারা প্রমাণ করতে চান। তারা পশ্চিমবঙ্গের মানুষ ঘাসে মুখ দিয়ে চলে, এটা অ্যাক্সিওম্যাটিক ট্রুথ হিসাবে তারা ধরে নেন। মানুষ তো বোঝে, আমার কোনো আশঙ্কা না থাকলে আমি কেন আদালতে যাব বারবার? ইডি ডাকবে, সিবিআই ডাকলে পরে উনি যাবেন, বুক চিতিয়ে বেরিয়ে আসবেন। রক্ষা কবচ নিয়ে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই তো মানুষের মনে সন্দেহটা হয়। তাহলে এত রক্ষা কবচের কি দরকার? এত বারবার দামি দামি আইনজীবীদের নিয়োগ করে আদালতের শরণাপন্ন হওয়ার কি দরকার? আদালতে গিয়ে রক্ষা কবচের জন্য কাকুতি মিনতি করার কি দরকার? তাহলে ইডিকে চাপ দিয়ে দিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সিবিআই আবার 20শে ডিসেম্বর রিপোর্ট জমা দেবে। দেখুন, যার নাকি 3টে মাত্র এলআইসি ছিল, সে 5500 পাতার নথি দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে বিপুল ট্রানজাকশন হয়েছে বা বিপুল কিছু সম্পত্তি আছে। নইলে 5500 পাতার কোনো নথি বা ডিক্লারেশন হয়? একে খুব টাইম কনজিউমিং এগুলোকে ক্রস এক্সামিন করা। এবং একটা জিনিস তো প্রমাণিত যে ছোটবাবু বৈভবের আস্ফালন যে করেন, তার কারণ হচ্ছেন তিনি ধনী। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন যে উত্তরবঙ্গে পারিবারিক অনুষ্ঠানে গিয়ে ছোটবাবু যে রিসোর্টের যে রুমে ছিলেন সেটার প্রচুর ভাড়া। দেখুন, ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানে তিনি যেতেই পারেন, শুভেন্দুবাবুর এই নিয়ে বলার কিছু নেই। কিন্তু তিনি পয়েন্ট আউট করেছেন যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বৈভবের আস্ফালন আগে ছিল না। অতীতে সিদ্ধার্থবাবুর জমানায় ছিল না, জ্যোতিবাবুর জমানায় ছিল না। এগুলো কিন্তু এই জমানার লক্ষণ, বিশেষ করে ছোটবাবুর রঙ্গমঞ্চে আবির্ভূত হওয়ার পর। সামনে পিছনে পুলিশ নিয়ে ঘোরা, দামি দামি গাড়িতে চড়া, দামি দামি হোটেলে সুইটে থাকা। পারিবারিক অনুষ্ঠান হোক বা যেই অনুষ্ঠান হোক, একজন রাজনৈতিক নেতার কাছে মানুষ খুব ফুগাল লাইফ এক্সপেক্ট করে। কারণ রাজনীতি করাটা হচ্ছে জনসেবা করা। তবে আর কি বলবো, দেখুন এখানে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হয়েছিলেন ওই হাজরা কালীঘাট অঞ্চলে, সমাজসেবা করে নগদ 2.5 কোটি টাকা আছে। এক একজন হচ্ছেন, এদেরকে অনুসরণ করা উচিত সততার জন্য। তাহলে এবার প্রত্যেকেই সমাজসেবা করতে শুরু করবেন যদি 2.5 কোটি টাকা নগদ থাকে সমাজসেবা করলে। সেই ট্র্যাডিশন সমানে চলছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তো জাস্টিস সিনহার যে আশঙ্কা যে সম্পত্তির উল্কা সদৃশ্য বৃদ্ধি হলো 2014 সালের পর থেকে, এবং নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে ওই সময় থেকে, তাহলে দুটোর মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা এটাই ইডিকে খুঁজে বার করতে হবে। আপনি 1000 কোটি টাকা রোজগার করতে পারেন, রোজগারটা সৎভাবে করলে হলো। কিন্তু রোজগার যদি ঘুরপথে করা হয় তখন সেই রোজগারের উৎস নিয়ে ইডি কিন্তু তদন্ত করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। সেটাই মাননীয় বিচারপতি ইডির আধিকারিকদের, আইনজীবীদের স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ বিচারপতিদের চাপে, তাদের উদ্যোগে, তারা তো একটা নিষ্পত্তি চান। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্থিক অপরাধ। তো সেই অপরাধ যারা সংগঠিত করেছেন কয়েকজন জেলে, কিন্তু মেঘের আড়ালেও তো কয়েকজন আছেন যারা খুব প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী হয়তো। তো তারা নানা রকম কৌশল অবলম্বন করে তাদের দরজায় এজেন্সির যাওয়াটাকে ঠেকিয়ে রেখেছেন নানাভাবে। কখনো আদালতের দ্বারস্থ হয়ে, কখনো ইডির আধিকারিকদের উপর চাপ দিয়ে, কখনো বিচারপতিদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে, কখনো
নিজেকে সততার মূর্ত প্রতীক বলে দাবি করে একটা পারসেপশন ক্রিয়েট করে কখনো প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের সরকার, এইসব কথা বলে তারা একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। কিন্তু আমার যতদূর মনে হয় সেই কাউন্টার ন্যারেটিভ মানুষ গ্রহণ করেনি। ধরুন কালীঘাটের কাকু, উনি অনেকদিন হয়ে গেল এসএসকেএম কেবিনে ছিলেন। হঠাৎ করে শুক্রবার মানে আপনার 8 তারিখে ওনাকে ইডি জোকার ইএসআই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিল। 7 তারিখ মধ্যরাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন, আইসিসিউতে চলে যান। আইসিসিউতে শিশুদের জন্য যে সংরক্ষিত বেড আছে, শিশুদের বেডে ষাটোর্ধ্ব কাকু যান, তার চিকিৎসা শুরু হয়। লেটেস্ট রিপোর্ট কি বলছে? যে কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল, তিনি কেবিনে ট্রান্সফার হয়েছেন, তার রক্ত যে নালীগুলো দিয়ে যায় সেখানে ক্যালসিয়াম জমেছিল, অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে, কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি করার এখনই বোধহয় কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে, কাকুর বাইপাস সার্জারি এসএসকেএমে হয়নি, সেটা বেসরকারি হসপিটালে হয়েছে। তাহলে বেসরকারি হসপিটালের যে চিকিৎসক বা চিকিৎসকদের টিম কাকুর বাইপাস সার্জারি করেছিলেন, পোস্ট অপারেটিভ সমস্যা হলে তাদেরই তো দেখভাল করার কথা, এটাই তো নিয়ম। আপনি একটা জায়গাতে অপারেশন করালেন, অপারেশনের পরে আপনার কিছু পোস্ট অপারেটিভ গন্ডগোল হলো, তখন কি আপনি অন্য ডাক্তারের কাছে যাবেন না তো। যিনি আপনার অপারেশন করেছেন বা যে টিম অফ ডক্টরস অপারেশন করেছেন তাদেরই শরণাপন্ন হবে। কাকুর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। কাকুর অপারেশন হলেও বেসরকারি হসপিটালে, তারপরে যদি জটিলতা বাড়ে তার চিকিৎসা করছেন এসএসকেএম এর হসপিটালের চিকিৎসকরা। এসএসকেএম হসপিটালের চিকিৎসকরা কি সেই বেসরকারি হসপিটালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন যে কেন জটিলতা বাড়ছে অপারেশনের পরে? সে সম্পর্কে কি তারা তাদের মতামত নিয়েছেন? এগুলো তো জানা প্রয়োজন, এগুলো ইডিরও জানা প্রয়োজন। বাইপাস সার্জারি এখন খুব একটা বড় কিছু ব্যাপার নেই। অবশ্যই যার হয় তার আতঙ্ক থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, কিন্তু অনেকে বলেন বাইপাস সার্জারি হলে একদম কমপ্লিটলি নিউ লাইফ। আমি অনেককে চিনি, তাদের বয়স এখন 9-এর কোটা ছুঁই 30 বছর আগে বাইপাস সার্জারি হয়েছে, একেবারে ফিট অ্যান্ড ফাইন। তাহলে বাইপাস সার্জারি এখন হয়, মানুষ 99% কেসে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করে। তাহলে এসএসকেএম এর মতো একটা সুপার স্পেশালিটি হসপিটালে কেবিনে কাকু রয়েছেন, বারবার তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য গিয়েও ইডি করতে পারেন, কতক্ষণের ব্যাপার। এবং এসএসকেএম এর চিকিৎসকদের একটা অংশ এটা নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করছে। কারণ দেখুন, এসএসকেএম সম্পর্কে ধারণা কিন্তু মানুষের খারাপ হচ্ছে। ওখানে অনেক চিকিৎসক আছেন যারা খুব দক্ষ, এমন এমন অপারেশন তারা করেন যেগুলো সচরাচর অন্য কোথাও হয় না। তাদের কৃতিত্বকে কুর্নিশ জানায়, কিন্তু কিছু অনুপ্রাণিত মানুষ আছেন, সেই জন্যই সেখানে কুকুরের ডায়ালিসিস হয়। সেই জন্যই কাকু, কৌস্তুভ রায়ের মতো লোকজন দিনের পর দিন এসএসকেএম এ ভর্তি থাকতে পারেন। প্রভাবশালীদের কিছু হলেই তাদের সেফ হাউস এখন এসএসকেএম হয়ে যাচ্ছে। পারসেপশনটা কি দাঁড়াচ্ছে? অনুপ্রাণিত গৃহপালিত কিছু মানুষ যদি এসএসকেএম এর বদনাম করতে সচেতনভাবে উদ্যোগী হন মহীয়সী নারীর কৃপা পেতে, তাহলে তো অন্য চিকিৎসকদের উচিত, যাদের মেরুদণ্ড এখনো কিছুটা সোজা আছে, তাদের প্রতিবাদ করা। মানুষ কিন্তু সব বোঝে, জানেন তো। যতই আপনি নানা রকম ছল চাতুরি করুন না কেন, মানুষ এটা বুঝতে পারছে। ধারণা হচ্ছে কাকুর কণ্ঠস্বরেই আছে গুপ্তধনের চাবিকাঠি। সেজন্য কাকুর কণ্ঠস্বরের নমুনা যাতে ইডি সংগ্রহ করতে না পারে, সেজন্য প্রভাবশালীদের চেষ্টার কোনো কুসুর নেই। এটা ক্রিস্টাল ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি বললাম না আগে, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। অনেকে ভাবেন মানুষ ঘাসে মুখ দিয়ে চলেন। 13 তলা 14 তলা কালীঘাট থেকে যে যে নির্দেশ আসবে সেটাকেই মানুষ শিরোধার্য বলে মনে করে সমবেত বৃন্দগানে সরব হবেন, ব্যাপারটা তা নয়। মানুষ বুঝতে পারছেন
যে প্রভাবশালীরা ফেঁসে যাওয়ার আশঙ্কাতেই কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দিতে চাইছেন না। কিন্তু ওনার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে, সংগ্রহ হবে, তার কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ইডির কাছে যে ভয়েস রেকর্ডার আছে সেটা যদি মিলে যায় তবে প্রভাবশালীদের তলব হবে এবং তাদেরও কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, পিরিয়ড। কাকু তো লিপস অ্যান্ড বাউন্সের সিওও, আর অভিষেক নিজে স্বীকার করেছেন তিনি সিইও। তাহলে সিও এবং সিইও নিজেদের মধ্যে কথা বলতেন না, কোম্পানি চালাতেন, এগুলো বিশ্বাসযোগ্য? আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স শুনেছি কনসালটেন্সি করে। কি ধরনের কনসালটেন্সি? তাদের কারা কারা কনসালটেন্ট আছে, তাদের ওয়্যার অ্যাবাউটস কি, তাদের ক্রেডেনশিয়াল কি, সেগুলোও তো জানা উচিত। আমি কনসালটেন্সি করি, কিসের কনসালটেন্সি করেন আপনি? হয় আপনি করেন, আপনার কি এক্সপার্টাইজ সেটাও তো জানা উচিত। বা ঠিক আছে, আপনার কোম্পানি কনসালটেন্টদের পেরোলে রাখে বা রিটেনার হিসেবে রাখে, তাহলে কারা কারা আপনার কনসালটেন্ট আছে, তারা কি কি বিষয়ে কনসালটেশন দেন এবং কারা আপনার কোম্পানির বা আপনার এক্সপার্টদের কনসালটেন্সি গ্রহণ করেন, এদের সবার নাম ধাম তালিকা বঙ্গবাসী জানতে চায়। কারা এরা, কত বড় বড় কনসালটেন্ট? দেখি না 14ই ডিসেম্বর ইডি মুখ বন্ধ খামেকি রিপোর্ট জমা দেয়, চাকা গড়াচ্ছে, চাকা গড়াবেও এবং প্রভাবশালীদের নির্দিষ্ট ঠিকানায় এজেন্সি পৌঁছেও যাবে। কিন্তু এজেন্সি তদন্ত করছে অনেক প্রতিকূলতার মধ্যে, পদে পদে বাধা, তার মধ্যেও তারা যতটুকু এগিয়েছে সেটাও কিন্তু কম কথা নয়। আমরা সবসময় আশা করি এক্ষুনি হয়ে যাবে, ওভাবে তো হয় না। আদালত গ্রাহ্য নথি এবং প্রমাণ লাগবে, সেটা পেলেই দেখবেন প্রভাবশালীদের দরজায় কড়া নাড়তে আর 1 ঘন্টাও সময় নেবে না এজেন্সি।